নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দেশ নিয়ে, দেশের রাজনীতি নিয়ে, দেশের আইন শৃঙ্খলা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক রকম আলোচনা, সমালোচনা, প্রত্যাশা এবং হতাশা রয়েছে। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য সরকারের মুখপাত্রর কাছে আমাদের সবসময় যেতে হয়। সরকারের মুখপাত্র প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব শফিকুল আলমকে আমরা আজকে পেয়েছি। জনাব শফিকুল আলমের মুখোমুখি আমরা আজকে হচ্ছি। জনাব শফিকুল আলম আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য জনাব শফিকুল আলমকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। জনাব শফিকুল আলম, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। থ্যাংক ইউ। শফিক ভাই, সরকারের সবশেষ ঘোষণা অনুযায়ী জুনের 10 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। গেল রাতে এক ফেসবুক পোস্টে আমরা জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক আছেন জনাব নাহিদ ইসলাম, তারা বলেছেন যে জুলাই ঘোষণাপত্র ছাড়াও জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, গণপ্রশাসন নির্বাচনের কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি সেক্রেটারি জেনারেল আছেন, তিনি বলছেন সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা চলছে। আপনি বিষয়টি একটু বলবেন যে আপনারা আসলে কিভাবে দেখেন? 10 জুনের মধ্যে কি জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হচ্ছে? 10 জুনের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরে আসলে নির্বাচনটা কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কিনা? নির্বাচন, আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। আমি ওনার সাথে 9.5 মাসের মতো কাজ করছি। আমি একটা জিনিস বলতে পারি, উনি কথা একটা বললে কথা রাখেন, উনি কথার ব্যত্যয় করেন না। এবং আমি ওনার অভিজ্ঞতায় বলি, আমি একবার ওনার সাথে কথা রাখতে পারি নাই, উনি কিন্তু আমাকে পরে বলছেন তুমি কথা দিলে তুমি রাখতে পারলে না কেন। ওনার এই জায়গাটা আমি দেখেছি। তা আমি আশ্বস্ত করতে চাই যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, উনি এটা বারবার জানিয়েছেন। উনি কিন্তু কখনো কোনো এখানে আপনি কেউ বলতে পারবে না যে উনি একবারও বলেছেন যে ইলেকশন জুন মাসের 30 তারিখের পরে হবে। উনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ধোঁয়াশার কিচ্ছু নাই। বিএনপি যেটা চাচ্ছেন, এটা আমি যদি পলিটিক্যাল পার্টি হইতাম আমিও হয়তো বা চেতাম। ওনারা একটা ডেট চাচ্ছেন, তো সেটা নিয়ে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার, আমরা এর আগে কিন্তু অনেকে মনে করছেন আপনারা একটু বেশি সময় ক্ষমতা থাকতে চান। না, এটা একদমই এইখানে কেউ আসেন নাই যে ক্ষমতা আঁকড়ে পড়ে থাকতে। এটা একটা আমি বলবো যে এটা বাজে ধারণা। সবাই একটা গুরু দায়িত্ব নিয়ে এসছেন এবং দায়িত্বটা কমপ্লিট করে ওনারা চলে যাবেন। আর এই যে নির্বাচনের ডেটটা কেন দেওয়া হয় না, এটা প্রফেসর ইউনূসও কিন্তু এটা নিয়ে কিন্তু এক্সপ্লেন করেছেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে এটা ডিপেন্ড করবে যে আমরা কি পরিমাণ রিফর্ম করছি। রিফর্ম মানে পলিটিক্যাল রিফর্ম। আমরা তো এমনি অন্যান্য রিফর্ম গুলো হচ্ছে অলরেডি কন্টিনিউয়াস প্রসেস। অন্য রিফর্মের মানে পলিটিক্যাল রিফর্ম, বিশেষ করে ভোটারের ইয়ের ক্ষেত্রে এইটার উপরে, এটা যখন এটা আমরা মনে হয় যে আমরা জুলাই মাসের দিকে বা জুলাইয়ের শেষের মধ্যে আমরা একটা শেপ দেখতে পারবো। তারপরে আমার মনে হয় যে আরো ক্ল্যারিটি আপনারা দেখবেন। বাট ইলেকশন, আবারও বলি, ইলেকশন উনি যেটা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এটার কোনো ব্যত্যয় হবে না। আবার একটু এই যে আপনার জায়গায় আসি, মানবাধিকার, তারপর হচ্ছে জার্নালিজমের এথিক্স এবং রাষ্ট্রের ন্যায় বিচারের জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে আসলে বিগত সরকারের সময়টা একটা লম্বা সময়, 15 বছর, সেই সময় বিভিন্ন শিল্পী, বিভিন্ন কলাকুশলী, বিভিন্ন সচিব, বিভিন্ন সামরিক সচিব, তারা নানার সময় নানা কারণে সরকারের কেউ ঘনিষ্ঠ ছিলেন, কেউ ঘনিষ্ঠ ছিলেন না। এখন সাংবাদিকদের মধ্যেও কেউ তো এইটার মধ্যে কার বিরুদ্ধে মামলা করা হবে, কাকে বিদেশ যেতে দেওয়া হবে, কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না, এটার মধ্যে কি আপনাদের একটা পিক এন্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না, তখন আমি নাম দিব তুমি সিনেমায় অভিনয় করছো, তো সিনেমায় যে আরো লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলে যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব? এটা কিরকম হত্যা মামলা? আমরা মনে করি যে মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই, আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি। পুলিশ তার কাজটা করে, তো সেই অনুযায়ী আপনারা দেখছেন। আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি, আমরা ওয়েলকাম জানাই। আপনারা আমাদেরকে বলেন যে না আপনারা এই জায়গায় ইন্টারফেয়ার করছেন। এই গভর্নমেন্ট এই জিনিসটা আমি মনে করি না। শফিক ভাই, কেন মনে হয় আমি আপনাকে বলি, যে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে, তিনি সেই মামলার 207 নম্বর আসামি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 জন শিল্পী সহ মোট 283 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই মামলাটা 283 জন একত্র হইয়া একটা হত্যা মামলা কিন্তু এটা করা হয়েছে। এইটার মানে আপনি
কি মনে করেন এর মধ্যে আবার ওই যে ওকে ধরা হইলো, এই ওনাকে ধরা সমস্ত হইলো? মামলা নিয়ে জি। মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন। সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সটোরশন করার জন্য। এটা যে আমরা ওনারাই আমাদের ল অ্যাডভাইজার বলেছেন, হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন, কিন্তু আনফরচুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে, হয় কি থানা নিতে বাধ্য হয়, আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না, এই মামলা নেওয়া যাবে না। পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায়, কোর্টে গিয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে। ফলে ওই কোর্ট যখন মামলাটা নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে। তো এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে। মানে আমরা যাই হোক, আমি আবারও আপনার আরেকটা যে জায়গায় আপনি অনেকদিন কাজ করেছেন সেই অর্থনীতির জায়গায় একটু আসি, যে শর্ত পূরণ না হয় ঋণের কিস্তি ছাড় বন্ধ রেখেছিল আইএমএফ এর প্রধান শর্ত অনেকগুলির মধ্যে একটা ছিল ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দেওয়া। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের এই অনুষ্ঠানে এসে বলেছিলেন যে আইএমএফ এর শর্ত তারা এত সহজে মেনে নেবেন না। এপ্রিলের শেষের দিকে মে মাসের প্রথম সপ্তাহে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আইএমএফ এর ঋণ প্রেসক্রিপশন তারা মানবেন না, কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এনবিআর কে বিলুপ্ত করা হয়েছে এবং সেটা আইএমএফ এর, মানে এরকম একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা আইএমএফ এর পরামর্শ মেনেই। আপনি এটাকে নিয়ে আসলে কিভাবে দেখেন? না, আপনি যদি দেখেন যে এনবিআর কিন্তু এই 50 বছরে আমাদেরকে বারবার ফেল করছে। এনবিআর এর আমরা যে কাস্টমস এর যে সিস্টেম বা আমরা যে রেভিনিউ উঠাচ্ছি, একটা গভর্নমেন্ট বেঁচে থাকে, একটা গভর্নমেন্ট বা একটা দেশের ডেভেলপমেন্ট হয় হচ্ছে তার ট্যাক্সের টাকার উপরে, কিন্তু আমাদের কনসিস্টেন্টলি ফেল করছে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7.3-7.4%, যেটা সত্যিকার অর্থে একটা আফ্রিকার দরিদ্র দেশের মতো। তো আমার তো এমন করে চললে তো হবে না। এখন এই কারণে কিন্তু আমরাও নিজেরা বুঝছি, আমরা আমাদের মধ্যে থেকে এনবিআর রিফর্মের কথা কিন্তু নিজেরাও আমরা ফিল করছি যে এটা রিফর্ম করতেই হবে আমাদের, যে করেই হোক আমার ট্যাক্স জিডিপি রেশিও 10-এর উপরে নিতে হবে। এটা কি তো সেই ক্ষেত্রে আইএমএফ এর পরামর্শ? না, এটা আইএমএফ এর পরামর্শ না, এটা আইএমএফ এর সাথে আমাদের সাথে কথা মিলে গেছে। এই কিন্তু আমরা নিজেরাও এটা বলছিলাম যে আমাদের কাকতালীয় না, আমরা এটা বলছিলাম। আইএমএফ এটা নতুন কথা বলছেন, এটা অনেকদিন ধরে এই কথা বলছে। আমরাও মনে করছি যে এই এনবিআর এর রিফর্মটা একটা বড় চ্যালেঞ্জ, এই কাজটা করতে হবে। এটা সে একটা আমাদের মতো ইন্টারিম গভর্নমেন্টই হোক আর এটা একটা ইলেক্টেড গভর্নমেন্টই হোক, তার কাছে সামনের দিনগুলোতে এটা হবে বিগেস্ট একটা চ্যালেঞ্জ। বিকজ আপনি যদি টাকা সেই মতো উঠাইতে না পারেন ট্যাক্স, আপনি তো রাস্তা বানাতে পারবেন না, আপনি বেতন দিতে পারবেন না, আপনি এই যে একটা বিধবার স্টাইপেন্ড দিবেন সেটা দিতে পারবেন না। আর এনবিআর এটা কনসিস্টেন্টলি ফেল করছে। আপনি পুরো পৃথিবীতে ট্যাক্স জিডিপি রেশিওর ক্ষেত্রে ইয়ে হচ্ছে 16%, 16.6%, এটা গ্লোবাল এভারেজ, সেখানে আমরা 7.3%। এটা তো চিন্তা করতে হবে, পাকিস্তানের মতো দেশও 10-এর উপরে। সবে আপনার প্রেডিকশন কি বলে যে আপনি কি এটা 7.3% থেকে মানে অন্য সরকার আসা পর্যন্ত এটাকে আসলে 8%ও করতে পারবেন? মানে আপনি কি মনে করেন? না, একটা প্রেডিকশন কি বলে? তো না, এটা হঠাৎ করে এটা বাড়বে না, এটা একটা লম্বা একটা রিফর্মের মধ্যে দিয়ে যেতে পারবে। আপনি ইচ্ছা করলেই যে এটাকে হঠাৎ এক বছরেই 1% আপনি বাড়িয়ে ফেলবেন, এটা হয় না। আমি 0.7% এর কথা বলতেছিলাম। 0.7% তো নেটে নেওয়া, আপনি আলাদা দুটো অফিস করতেছেন, নেটের মধ্যে 0.7% নেওয়া কি অত বড় একটা টার্গেট? আমাদের এই কাজটা করতে হবে, এটা যে গভর্নমেন্টই হোক, এটা আমাদের গভর্নমেন্টই থাকুক, বিএনপি আসুক বা যেই আসুক, যে গভর্নমেন্টই আসুক, এই কাজটা খুব ক্রুশিয়াল, এটা করতে হবে। এই জায়গা এটাকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোন রিফর্মই আসলে হবে না। রিফর্ম করতে গেলে ইউ নিড মানি, আর মানি আপনি রেজ করবেন কিভাবে? আপনার ট্যাক্স করে। আর এখন এতটাই ক্রুশিয়াল, আপনি দেখছেন যে অনেক দেশ, ইউএসএ দেখেন, অনেক দেশেতে টাকা বন্ধ করে দিচ্ছে, টাকাই দিচ্ছে না। পুরো ইউরোপ জুড়ে যারা ডেভেলপমেন্টের জন্য বিদেশে টাকা লেন্ডিং করে তারাও বন্ধ করে। তারা এখন ইউরোপ জুড়ে আপনি দেখেন ওরা অস্ত্রসজ্জায় ব্যস্ত, ডিফেন্স স্পেন্ডিং এ ব্যস্ত। তো আমি চাই আর না চাই আমার এই ট্যাক্সেশন একটা ওভারঅল করতে হবে এবং এই অনুযায়ী আমার ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে হবে। সবই একটা ছোট প্রশ্ন, এটা দর্শকরা অনেকে করতেছেন, যে প্রশ্নটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগ আমলে যে টাকা পাচার হইতেছিল এটা আমরা ফিল করতেছিলাম চারদিক থেকে, কিন্তু এই সরকার আসার পরে আমরা এই ফিলটা করতেছি না যে টাকা পাচার বন্ধ হয়েছে। আপনার কাছে কি এই ফিল আসছে? যেমন ধরেন বিএনপির এক নেতা কইছে 90,000 কোটি টাকা পাচার হয়ে গেছে, আমরা ওই কথায় না আসি।
আপনার কাছে কি এই ফিলিংটা হয়েছে যে বাংলাদেশ থেকে এখন আর টাকা পাচার করা সম্ভব না, বা টাকা পাচার কেউ করতেছে না? আমি বলবো যে আমাদের গভর্নমেন্টের কেউ এগুলোর সাথে জড়িত না। আমরা খুব সিরিয়াস মুভ নিচ্ছি যাতে এই বাংলাদেশের থেকে টাকা পাচার বন্ধ হয়। আমরা সেই অনুযায়ী যথেষ্ট রিফর্ম নিয়েছি এবং সেটার আলোকে আমরা দেখেন অনেক কিছু ব্যাংকিং সিস্টেমটাকেও আমরা ঢেলে সাজাচ্ছি সেই আলোকে। তা আমরা বলছি, আমরা আবার সবাইকে ইনভাইট করি, আপনারা এগুলো নিয়ে আরো ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন। আমরা জানতে চাই পুরো সত্যটা, আমরাও জানতে চাই। যদি কিছু হয়ে থাকে আপনারা আমাদেরকে জানান, আমরা উইল মোস্ট ওয়েলকাম। বাট আমি বলতে পারি এই গভর্নমেন্ট, আমি বলতে পারি আপাদমস্তক একটা অনেস্ট গভর্নমেন্ট। গভর্নমেন্টের উপদেষ্টারা যে মানে এই পাচারের সঙ্গে জড়িত না সেটা আমরাও হয়তো মানে এই এখন পর্যন্ত তার ধারে কাছেও আমরা কোনো কিছু শুনি না, কিন্তু গভর্নমেন্টকে আসলে নানাভাবে চাপ দেওয়া সম্ভব কিনা, নানাভাবে ইয়ে করে অন্য কেউ সুযোগ নিতে পারে কিনা। যেমন ধরেন আমাদের একজন মন্ত্রী হয়তো খুব ভালো, কিন্তু সেই মন্ত্রীর মন্ত্রণালয় আর একটা সুযোগ নিয়ে আর কেউ তাকে ইয়ে করছেন কিনা, ওরকম আপনার মনে হয় কিনা? যে আপনার যদি এরকম এভিডেন্স থাকে এরকম, তাহলে আপনারা রিপোর্ট করেন। এটা তো জানার মানে এরকম যদি হয় রিপোর্ট করেন, আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, আমরা এভিডেন্সের কথা যখন বলতেছেন তখন তো আসলে আমার কাছে এখন এভিডেন্স নাই, আমি এটা জানার জন্য এটা বলতেছিলাম। আমি বরং অন্য একটা জায়গা থেকে বলি। সর্বশেষ গত দুই এক সপ্তাহের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছে যে কথাটা, বা জনপ্রিয় করেছে যে কথাগুলো, তার মধ্যে একটি হচ্ছে যে আপনি বামদেরকে বলেছেন যে বামরা বাংলাদেশকে বনসাই করে রাখতে চায়, বা নিজেরাও আপনি বামদেরকেও একটু একটু অপছন্দ করেছেন। এখন রোববার 18 মে লেখক, অধ্যাপক, অ্যাক্টিভিস্ট আনু মোহাম্মদ একটি ফেসবুক পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার সুযোগ্য প্রেস সচিব ও বিভিন্ন পদের কোনো কর্তা ব্যক্তির ভাবসাব, কথাবার্তা, কাজকর্ম খেয়াল করলে বিদেশি কর্পোরেট লবিজের ছায়া পাওয়া যায়। চট্টগ্রাম বন্দর করিডোর, সমরাস্ত্র কারখানা, অস্বচ্ছ তড়িঘড়ি এলএনজি আমদানি চুক্তি, স্টারলিংক চুক্তি ইত্যাদি নিয়ে তাদের দৌড়ঝাঁপ, জবরদস্তি, গোপন ভাব, মিথ্যা বিজ্ঞাপনী গল্প এটাই নির্দেশ করে। আপনার মন্তব্য শুনবো। আমি শুধু যোগ করি, বণিক বার্তা এরকম বলেছেন যে বিডার নির্বাহী চেয়ারম্যান উঠছেন, দেশি বিদেশি বিনিয়োগ কমছে। না, এই যে বণিক বার্তা রিপোর্টের কিন্তু আমরা একটা রিবাটাল দিয়েছিলাম। আমি জানি না আপনি আমার ফেসবুকে পেজ দেখেছেন কিনা। বণিক বার্তা যে কথা বলছেন যে 9 মাসের হিসাব দিয়েছেন, ওই 9 মাসের 3 মাস কিন্তু আশিক চৌধুরী ছিলেনই না। ওই 3 মাস কিন্তু খুব বাজে ছিল। এবং কোনো দেশে আপনি যখন রেভলিউশন হয় বা আপরাইজিং হয়, ওই 3 মাসকে কেউ আসলে কাউন্টেই রাখে না। ওনারা ওইটাকে কাউন্টে আনছেন। ওই যেটা জুলাই টু সেপ্টেম্বর, যেটার মধ্যে জুলাই মানে 5 সপ্তাহ, ইভেন আমরা ক্ষমতায়ও ছিলাম না, তো সেই মানে 6 সপ্তাহের মতো, তো সেই সময়টাকে ওনারা কাউন্টে এনেছেন। এটা তো মানে আমার মনে হয় না যে এটা ঠিক ছিল ওনাদের এই রিপোর্টটা ওনাদের। এবং আশিক চৌধুরী সত্যিকার অর্থে আমাদের এখানে কাজ শুরু করেছেন অক্টোবর মাসে। তো আপনি যদি আশিক চৌধুরীকে ব্লেম করেন জুলাই সেপ্টেম্বরে কি হলো, সেটা তো এটা একটা অন্যায়, এটা ঠিক না। আমার মনে হয় যে রিপোর্টার আরো কাজ করতে পারতেন, আরো থরলি চেক করতে পারতেন, দেখতে পারতেন যে উনি ওনার কাজটা। আরেকটা হচ্ছে যে আপনি রিফর্ম করেন আর যাই করেন, আমরা যেই জায়গা থেকে শুরু করছি সেই জায়গায় আমাদের যাওয়ার জন্য আমরা এখন যে কাজটা করছি, আমরা বলতে পারি এই যে ফরেন ইনভেস্টমেন্টের জন্য, এবং আশিক চৌধুরী নিজেও বলেছেন এটার সুবিধা পাবে যে প্রথম যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তখন, বা আমরা সামনের দিনগুলোতে এটা পাবো। কারণ আপনি একটা এই স্ট্রাকচারটা দাঁড়াতে করতে হয়, আপনার পুরো পৃথিবীতে জানাতে হয় যে আমি বিজনেসের জন্য রেডি। আপনার রিফর্মের জায়গাগুলো ঠিক করতে হয়, রিফর্ম করতে হয়, করার পরে তো তারা আসবেন। তারপরে আমরা বলবো যে অক্টোবর যে ডিসেম্বরের যে সেখানে $490 মিলিয়ন মতো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে, যেটা পুরো গত 1 বছরের সবচেয়ে হাইয়েস্ট। তা আমরা যে হচ্ছে না তা না, বাট আপনি যে ডিজায়ারটা সবাই করছেন সেটা আসছে না, আমি এটা অস্বীকারও করছি না। কিন্তু আমাদের কাছে আপনি দেখেন একটা রেগুলেশন, একটা ক্যাওটিক সিচুয়েশনে আপনি যদি অনেক বেশি আশা করেন বা সেটা এটা ঠিক না। আমরা তো অনেক বেশি আশা না বামের ক্ষেত্রে। এটা বামদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওনারা যে কাজটা করছেন, ওনাদের যদি আপনি প্রেসক্রিপশন, ওনারা যে কথাগুলো বলছেন সেই অনুযায়ী করতে গেলে তো আমাদের সত্যিকার অর্থে জব তৈরি হয় না। ওনারা অনেক দেশেই আপনি দেখবেন বামদের অনেক বড় অ্যাক্টিভিজম করেন, তারা গ্রিন নিয়ে অনেক অ্যাক্টিভিজম করেন, ওনারা কয়লার এগেনস্টে শক্তভাবে দাঁড়ান, ওনারা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম করেন, আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কথা হচ্ছে যে আমার তো জবটাও তো তৈরি করতে হবে।
জি। আমি যদি জব তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমি এই যে কেন আমরা মোস্ট এফিশিয়েন্ট কোম্পানিকে আমরা চিরাঙের পোর্টের টার্মিনাল দিতে চাচ্ছি, বিকজ তার মাধ্যমে যেটা হবে যে আমরা এটা ইট সেন্স এ ভেরি পাওয়ারফুল সিগন্যাল টু দ্য ওয়ার্ল্ড যে আমরা এই চিরাং পোর্টটিকে আমরা এফিশিয়েন্ট করছি। তখন হয় কি বড় বড় কোম্পানিগুলো তখন বাংলাদেশে ইনভেস্ট করতে আসে, তো সেই জায়গায় ওরা আসা মানেই হচ্ছে আপনার জব তৈরি হবে, লাখ লাখ জব তৈরি হবে, সেই জায়গা থেকে আমরা বলছি। কিন্তু ওনার কথা যদি দেখেন, ওনাদের কথা অনুযায়ী যে দেখেন মহিউদ্দিন চৌধুরী, সাহিব পাওয়ারে, আজম নাসির, নহিউদ্দিন, এরা সাহিব পাওয়ার টেক বা এদের অনেকেই আছেন, ওনারা তো সেই জায়গায় সেই এফিসিয়েন্সিতে তো নিতে পারেন নাই। চিটাগাং পোর্টটা কিছু সিন্ডিকেটের কাছে বন্দী হয়ে রয়েছে। কিন্তু শুভ ভাই, অনেক কিছুই তো আসলে বিবেচনার মধ্যে রাখা উচিত। যেমন ধরেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছে যে ডেনমার্কের মায়ার্স কোম্পানিরে, মানে আমি যদি না ভুল করে রাখি, চট্টগ্রাম এপি মোলার মার্কস, এপি মোলার মার্কস, এটিএম টার্মিনাল, এই মায়ার্স কোম্পানি কিন্তু আপনি জানেন যে তাদের ফান্ডিং এর ক্ষেত্রে, তাদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে যে তারা আসলে প্যালেস্টাইনে যে অট্রসিটিটা হইতেছে যারা করতেছে তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ আছে। আপনারা এই ব্যাপারগুলিও সচেতন কিনা, নাকি আসলে এই জেনোসাইড ফ্লিট বলা হয় মায়ার্সকে অনেক ক্ষেত্রে, তো সেইটা আপনি? না, আমরা এপি মোলার মার্কসের শিপিং কোম্পানির ব্যাপারে আমি জানি না, বাট আমরা এপিএম টার্মিনালের সাথে কথা বলছি। এপিএম টার্মিনালস ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বেস্ট টার্মিনালস। ওরা কত 60-70টা টার্মিনাল গ্লোবালি অপারেট করেন, এবং ওরা ভিয়েতনাম একটা কমিউনিস্টপন্থী দেশ, সেখানে ওরা করেন। ওরা মরক্কোতে একটা করেন, মরক্কোতে একটা মুসলিম কান্ট্রি, সেখানে ওরা যে টার্মিনালটা করেন ওইটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দা ফাইনেস্ট টার্মিনাল পোর্ট। মানে তারপরে আপনি ওরা ওদের আরেকটা যেটা হচ্ছে মরক্কোর উদাহরণটা বোধহয় মরক্কোর সাথে ইসরায়েলের সম্পর্ক আর বাংলাদেশের সাথে ইসরায়েলের সম্পর্কটা একটু ডিফারেন্ট, সেটা আসলে খুব ভালো উদাহরণ হলো কেন? না, মরক্কোর সাথে ইসরায়েলের কেউ তো এই সম্পর্কের উপরে তো আর টার্মিনাল দেয় না, এগুলো এইভাবে কি হয়। বাট আমরা যেটা আমাদের মূল ফোকাসটা কি, আমাদের ফোকাস হচ্ছে ওয়ার্ল্ডের যারা টপ কোম্পানি তাদের সাথে আমরা কথা বলছি তাদের, এবং তারাও আমাদেরকে বলেছে যে সব মিলে $3 বিলিয়ন মতো তারা ইনভেস্ট করেন। $3 বিলিয়ন অনেক ইনভেস্ট। ওকে, সবে আপনাকে কেউ এই কথা বলছে বামদেরকে, মানে কারণ মানে আমি রুহিন হোসেন প্রিন্স ভাই এরকম বলছেন যে আপনার আচরণ অধ্যত্বপূর্ণ, তিনি মানে আপনাকে কি কেউ বলছে যে বামদের ছোট করার ক্ষেত্রে আপনি আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় একই রকম? কারণ শেখ হাসিনা শত্রু হিসেবে বামদের দেখতো না। আমি বামদের অনেক, আমি যেমন ওনারা যখন রামপাল নিয়ে ওনারা যখন আন্দোলন করেন আমরা ওনাদের সাথে ছিলাম। ইভেন ফুলবাড়ির আন্দোলন আমি কভার করেছি, রামপাল আমি কনসিস্টেন্টলি কভার করেছি। বাট আমরা ওনার এই যে চিটাং পোর্টের এই বিষয়ের ক্ষেত্রে আমরা বা আমাদের গভর্নমেন্ট ওনাদের কথার সাথে একমত না। ওনাদের অ্যাক্টিভিজমকে আমরা স্যালুট করি, ওনারা অনেক ভালো ভালো ইস্যু নিয়ে কাজ করেন, দ্যাট উই স্যালুট। আমার ওই কথাটাই যদি অ্যারোগেন্ট লাগে, আই এম সরি ফর দ্যাট, বাট আমরা মনে করি ওনারা এই যে চিটাং পোর্ট নিয়ে ওনাদের যে পজিশন সেটার সাথে আমরা একদম সেটা আপনি দ্বিমত পোষণ করতেই পারেন। আচ্ছা শরীফ ভাই, কুইক 2-3টা প্রশ্ন এবং শেষ। একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটু বাজি লাগতে চাই যে বাংলাদেশের ইলেকশনটা কবে হবে। আপনি আমাকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই কোনো একটা মাস চুজ করে দিতে পারেন? না, এটা আমি অ্যাজ এ স্পোকসম্যান অফ দি চিফ অ্যাডভাইজার আমি এটা পারি না, এটা ঠিক না আমার পক্ষে। রোজা ঈদের আগে পরে না, আমি অন্তত এইটুকু বলতে পারি, এই বিষয়ে কোনো ডিসকাশন হয় নাই, বাট একটা কনসেনসাস সেটা হচ্ছে যে ইলেকশনটা হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এবং যখন সময় আসবে এটা আপনারা ভোটের টাইমটাও জানতে পারবেন। আচ্ছা, এটা নিয়ে আরেকটা প্রশ্ন, যখন বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হবে তখন অনেকেই বলতেছেন হয় সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস থাকবেন না, অথবা সেনা প্রধান হিসেবে জনাব ওয়াকার জামান থাকবেন না। এইটার কি কোনো চান্স আছে নাকি যেরকম এই সরকার? না, স্পেকুলেশন, এগুলো তো স্পেকুলেশন। আমার মনে হয় যে আমাদের যে টিমটা ভালোই থাকবেন, এবং আমরা প্রফেসর ইউনূস বারবার বলছেন যে আমরা আমাদের এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশনটা করব, এবং একটা পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেটিক পাওয়ার হবে। রাষ্ট্রপতি পদে কাউকে খুঁজছেন আপনারা এখন? না, এগুলোর আমি বললাম তো এই বিষয়ে আমাদের ক্যাবিনেট বা এগুলো কাউন্সিল অফ অ্যাডভাইজার এগুলো কোনো আলাপ হয়নি।
শফিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা মানে অনেকগুলি প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম এবং আপনি সবগুলি প্রশ্নেরই আপনার মতো করে আপনি উত্তর দিয়েছেন, আমাদেরকে পরিষ্কার করতে চেষ্টা করেছেন, আমাদের বুদ্ধি বোধ দিয়ে যতটা পেরেছি আমরা এটা বুঝতে চেষ্টা করেছি। বাকিটা নিশ্চয়ই আবার দেখে আবার বুঝবো। অনেক দর্শক আমাদের সাথে সংযুক্ত ছিলেন, অনেকে মতামত পাঠিয়েছেন, অনেকে আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ কেউ আপনার মন্তব্যের সাথে একটু দ্বিমত পোষণ করেছেন। এই সবটা মিলে আজকের আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ।